নো প্রবলেম। একটা বড়সড় সুযোগ হয়তো হাতছাড়া হয়েছে, কারণ এবার যারা পাশ করেছে প্রত্যেকেই চাকরি কনফার্ম। মোটামুটিভাবে ধরেই নেওয়া যায় যে চাকরি কনফার্ম, কারণ মাত্র 9,000 পাশ করেছে, 2,45,000 ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করছে তাদের মধ্যে থেকে। এবং তার মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা 2014 সালের ক্যান্ডিডেট, অর্থাৎ 2014 সালে অলরেডি চাকরি পেয়ে গেছে। তারা অনেকেই চাকরি নেবে না, অনেকে কেন, কেউই নেবে না ধরে নিতে পারো। তো সেই হিসাবে যারা পাশ করেছে প্রত্যেকেই চাকরি পাবে। তো শুধু টেট পাস করে যাওয়া এবং চাকরি পেয়ে যাওয়া, এটা একটা খুব লাকি বিষয়, যেটা 2012 সালে হয়েছিল, আবার 2017 সালের পরীক্ষা বা 21 সালের পরীক্ষা হলো। এর পরের যে পরীক্ষা আসছে 2022 সালে, সত্যি কথা বলতে খুব কঠিন একটা জায়গায় তোমরা পৌঁছেছো। প্রথম কথা হচ্ছে এখানে বিএড, ডিএড, এনআইওএস থেকে অসংখ্য বিএড ডিএলএড করে নিয়েছে, তারা সকলেই পরীক্ষা দেবে। তাই ক্যান্ডিডেট সংখ্যা 3 ডবল থেকে 4 ডবল বাড়বে। অর্থাৎ আগের বার 2,45,000 পরীক্ষা দিলে এইবার পরীক্ষা দেবে 8 লাখ 10 লাখ। এদের সঙ্গে তোমাদের প্রতিযোগিতা। ক্যান্ডিডেট এত হওয়ার ফলে তোমাদের কোশ্চেনও অনেক স্ট্যান্ডার্ড না করা ছাড়া কোনো উপায় নেই, কারণ কম সংখ্যকে পাস করাতে হবে, কারণ এতজনকে পাস করি তো ইন্টারভিউ সরকার নেবে না কখনো। যা সিট তার থেকে 3 গুণ হয়তো পাস করবে, এই টাইপের কঠিন প্রশ্ন করবে। তাই তোমাদের পড়াশোনাটার কিন্তু ধাপ অনেক পরিমাণে কঠিন করতে হবে। প্রথম থেকে এটা একটু বুঝে নাও। ওই পাতি গদে বাঁধা কিছু অঙ্ক করলাম, কিছু ইংলিশ পড়ে গেলাম, একদম টেট পাস করবো, এগুলো আর হবেই না। এবং সেই হিসাবে এই প্রতিযোগিতায় যদি টিকে থাকতে চাও, ধারাবাহিকভাবে পড়াশোনাটা করে যাও, ঠিক আছে? এই কথাটা এই কারণেই বললাম, যাতে তোমরা তোমাদের নিজস্ব পজিশনটা বুঝতে পারো যে তোমরা কাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চলেছো। ওকে, এবার আসি পড়ার মধ্যে। আমাদের এখানে যে নোটটা দেখতে পাচ্ছ, এখানে প্রায় অনেক প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো বেসিক্যালি হচ্ছে কি টেটের প্রশ্ন, অর্থাৎ টেটে বিভিন্ন টেটে এসছে এরকম প্রশ্ন। এই প্রশ্নগুলো বিভিন্ন রাজস্থান টেট, আসাম টেট, পশ্চিমবঙ্গ টেট, সমস্ত টেটে ইংলিশের ক্ষেত্রে পেডাগজিক্যাল যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোকে একত্রিত করে এই নোটটা বানানো হয়েছে, ঠিক আছে? তাই এই নোটটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পাবেই পাবে। এই যে সিটের দ্বারা দিতে যাচ্ছ, এরপরে দেখবে 2-4টে কোশ্চেন এখান থেকেই পাবে। এবং এই প্রশ্নগুলোর সরাসরি উত্তর লিখে দেওয়া আছে, কোনো এমসিকিউ করা নেই। এই কারণে করা নেই কারণ এই প্রশ্নগুলো প্রতিবারই আসে, কিন্তু একই টাইপের তো প্রশ্ন করা যায় না, ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে, কিন্তু প্রশ্নের উত্তরটা ওইটাই হবে। এখানে যে উত্তর লেখা আছে সেটাই উত্তর হবে, কিন্তু প্রশ্নটা বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরে আসতে পারে। তার জন্য আমি প্রত্যেকটা প্রশ্নকে একটু বুঝিয়ে দেবো তোমাদের, এবং খুব ভালো করে বুঝে নেবে, কারণ যেহেতু এটা পেডাগজিক্যাল কোশ্চেন আছে অনেকগুলো, আর অনেকগুলো সরাসরি প্রশ্ন আছে। তো প্রশ্নটা যেহেতু ঘুরিয়ে আসে তাই একটু বুঝে নিতে হবে, ঠিক আছে? দেখো, সবার প্রথমে বলেছে যে হোয়াইল রাইটিং নোটিস দ্য রাইটার শুড প্রেফার। যখন তুমি নোটিশ লিখতে যাবে, বা তোমাকে বলেছে যে তুমি যখন নোটিশ লিখতে যাবে তাহলে তুমি কোন কিসে লিখবে। এখানে অপশান থাকবে অ্যাক্টিভ, প্যাসিভ, ন্যারেটিভ, এরকম এক্সপ্লেনেটরি, এরকম প্রশ্ন অপশান থাকবে। এটা মনে রাখতে হবে যে যখন তুমি নোটিশ লিখবে তখন তুমি প্যাসিভ ভয়েসে লিখবে। কেন? দেখবে নোটিশ লেখার প্রথম বয়ানটা কি থাকে, ফার্স্ট লাইনটা কি থাকে নোটিশের? কেউ একজন বলো তাড়াতাড়ি। নোটিশ শিখে এসছো এত দ্বারা জানানো যাচ্ছে, এটা তো বাংলায় বললে, হ্যাঁ, এত দ্বারা জানানো যাচ্ছে। ইংলিশে কি থাকে? বাই দ্য আই শ্যাল বি হাইলি অবলাইজড, এরকম দিতে শুরু করা হয়। ওটা তো তুমি ইসের কথা বলছো, শ্যাল বি অবলাইজড, ওটা তো হচ্ছে লেটার ঠেটার হয়। নোটিশের ফার্স্ট লাইন কি থাকে? It is hereby notified. ভেরি গাইড, ভেরি গুড। এই যে যে বললে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, এত দ্বারা জানানো যাচ্ছে যে। এত নোটিশ দেখো, এই যে প্রাইমারি এত নোটিশ দেয় তাও বলতে পারছো না। তাহলে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, সবাইকে জানানো যাচ্ছে যে, তার মানে আমি কিন্তু জানাচ্ছি না, জানানো যাচ্ছে, তার মানে এটা প্যাসিভ ভয়েসে বলছে। তাহলে কমন সেন্সের একটা প্রশ্ন যে নোটিশে কিসে লেখা হয়, তার মানে এটা প্যাসিভ ভয়েসে সর্বদা লেখা হয়। তাই আমি এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নাম্বার 2 বলছে হোয়ার উইল ইউ অ্যাট ডিসক্লোজার ইন লেটার। অনেকেই ডিসক্লোজার কথাটার মানেই জানবে না, ঠিক আছে? ডিসক্লোজার অ্যাবাউট দ্য সিগনেচার অ্যান্ড অ্যাবভ মার্জিন। বলছে হোয়ার ইউ উইল অ্যাড দ্য ডিসক্লোজার ইন লেটার, মানে ডিসক্লোজার হচ্ছে কার কাছে পাঠাতে চাচ্ছ এবং কি বিষয়ে পাঠাতে যাচ্ছ, এটা কোথায় থাকবে একটা লেটারের। এটা সর্বদা অ্যাবভ দ্য সিগনেচার, সিগনেচার উপরে অ্যান্ড অ্যাবভ দ্য মার্জিন, ঠিক আছে?
না, এখানে ডিসক্লোজার কথা বলেছে। আচ্ছা, তো বলেছে হোয়ার উইল ইউ অ্যাড দ্য ডিসক্লোজার ইন দ্য লেটার অ্যাবভ দ্য মার্জিন অ্যান্ড অ্যাবভ দ্য সিগনেচার অ্যান্ড অ্যাবভ দ্য মার্জিন। ডিসক্লোজার কথার মানে হচ্ছে কি শেষ, মানে বন্ধ, শেষ করে দেওয়া লেটার। বাংলায় যদি বলো কি বলো? ইতি। ইতি। ইংলিশে কি লেখো? ওবিডিয়েন্ট। Your faith, আরেকবার বলো রোজালি বেগম। ইউর ওবিডিয়েন্ট। ইওর ওবিডিয়েন্ট, সেটা তো হ্যাঁ লেখো অবশ্যই, ইওর ওবিডিয়েন্টলি। ইওর ওবিডিয়েন্ট Your নয়, ইওর sir, ওবিডিয়েন্টলি faithfully হবে faithfully. ফেথফুলি your হবে। faithfully, হ্যাঁ, এক একটা লেটারে আমরা এক এক রকম লিখি। যদি স্কুলের বা কলেজের লিখি তাহলে সেক্ষেত্রে ইওর ওবিডিয়েন্টলি, আর যদি কোনো সংস্থায় লিখি তাহলে ইওর ফেথফুলি। এগুলো হচ্ছে গিয়ে অফিসিয়াল লেটার, কারণ লেটার দু রকম জানো, এটা পার্সোনাল লেটার, একটা অফিসিয়াল লেটার। আর একটা ধরনের লেটার আছে এডিটোরিয়াল লেটার। তিন ধরনের লেটার আমরা মোটামুটিভাবে শিখি। আর একটা লেটার আছে বিজনেস লেটার, বিজনেস অফিসিয়াল, বিজনেস অফিসিয়াল, পার্সোনাল এবং এডিটোরিয়াল। এই যে চার ধরনের লেটারের কথা বললাম, এক একটা লেটারে এক এক ধরনের ডিসক্লোজার আমরা ব্যবহার করি। কোথায় লিখি এই ডিসক্লোজারটা? সিগনেচার যেখানে করি ঠিক তার উপরে, এবং অবশ্যই খাতার মার্জিনের উপরে হবে। মার্জিনকে পার করে আমরা লিখি না, কারণ এটা নিয়ম নয়। তার জন্য এই উত্তরটা আছে অ্যাবাভ দ্য সিগনেচার অ্যান্ড অ্যাবাভ দ্য মার্জিন। ওকে, নেক্সট, ফোনেটিক্স ইজ অ্যাসোসিয়েটেড। এটা তো পড়িয়েছি, আগের ক্লাসেই পড়েছি। ফোনেটিক্স কিসের সঙ্গে যুক্ত? ফোনেটিক্স কিসের সঙ্গে যুক্ত? পড়ানোর সময় বলে দিয়েছিলাম যে উত্তরে থাকবে সবসময় সাউন্ড। দেখো আছে, ফোনোলজি সঙ্গে, হ্যাঁ অবশ্যই, ফোনোলজি। একদম ফোনোলজি বা ফোনেটিক্স সর্বদা সাউন্ডের সঙ্গে রিলেটেড, উত্তর দেওয়াই আছে। বলছে লার্নিং আ ল্যাঙ্গুয়েজ ইজ আ, এটা ইম্পর্টেন্ট, বুঝে নাও। বলেছে একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা, এই ভাষা শেখাটা কি? উত্তর হচ্ছে গ্র্যাজুয়াল প্রসেস। গ্র্যাজুয়াল মানে, গ্র্যাজুয়াল প্রসেস মানে কি? আরে বলো একজন, ভুল বলো, অসুবিধা নেই। শুভ ব্যানার্জি, গ্র্যাজুয়াল প্রসেস মানে কি? জটিল প্রক্রিয়া। জটিল প্রক্রিয়া, তা তো ডিফিকাল্ট হতো। রোজালি বেগম, ধারাবাহিক প্রক্রিয়া, রোজালি বেগম, ধারাবাহিক idea, নো প্রক্রিয়া, আইডিয়া। রোজালি তো ত্রিপুরা, তাই তো? Yes, sir. Yes, Sir, sir. ক্রমাগত। ক্রমাগত বলে দিচ্ছি। রোজালি, ভীষণ ভালো লাগে যে তুমি এত দূর থেকে, ত্রিপুরা থেকে খুব রেগুলার বেসিসে ক্লাস করো, এবং খুব এই টেটটা পাস করার জন্য ভীষণ পরিমাণে চেষ্টা করছো। আমার অনেকগুলো ক্যান্ডিডেট আসাম টেটে কোয়ালিফাই করে আমার কাছে পড়ে, মানে পড়তো, কোয়ালিফাই করে এই ভেরিফিকেশনে যাবে। ওদের এই ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ভেরিফিকেশন আছে, ওদের ইন্টারভিউ হয় না, ডিরেক্ট চাকরি পেয়ে গেল। তো তুমি যদি ওখানে থেকে চাকরি পাও ত্রিপুরায়, আমার এখানে পড়ে ত্রিপুরায়, আমার খুব ভালো লাগবে। আরো ভালো করে খাটো, ঠিক আছে? ওকে ওকে, অনেকেই আসাম টেটে চাকরি পেলো, খুব ভালো লাগছে। ধীরে বলো। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে। ধারাবাহিক। তাহলে বলেছে যে লার্নিং প্রসেস ইজ গ্র্যাজুয়াল প্রসেস, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। কেন? তার কারণ এটা এটা ধারাবাহিক প্রক্রিয়া কেন? একজন উত্তর দাও, আরেকটা উত্তর দাও। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন? এটাও প্রশ্ন আসে, চেষ্টা করো, পারলে বলো, পারবো নাহলে বলে দাও। স্যার অ্যাকুইজিশন মানে আমরা অর্জন করি, হুম, আর লার্নিং লার্নিং শিখি। শেখা, অর্জন পার্থক্য করা কি? হচ্ছে যেটা তুমি এটার বাংলা মানেটা বললে, পার্থক্য বলো। লার্নিং যেটা আমরা ক্লাসরুমে শিখছি, আচ্ছা বেশ, আর যেটা অ্যাকুইজিশন? আর অ্যাকুইজিশন যেটা আমরা মানে সহজাতভাবে অর্জন করি, যেটার জন্য তাহলে আলাদা করে আমাদের উপর দিতে হয় না। বেশ, তাহলে পার্থক্যটা কি হলো? একা একাই শিখি, একটা একটা মানে সহজাতভাবে একা একা নিজে নিজেই শিখি, আর একটা হচ্ছে বাইরে থেকে কেউ হেল্প করে শেখার জন্য। লার্নিং তো নিজেও একা একাও শেখো, অনেক কিছু তো নিজেও একা একা শিখেছো।
অনেকটাই কাছাকাছি বলেছো, সঠিক বলতে পারলে না। আর কেউ? স্যার অভিযোজন। না না, ওইসব না, একসাথে অ্যাকুইজিশন, এটা লার্নিং। আচ্ছা বেশ, ও অনেকটাই কাছাকাছি বলেছে। দেখো, লার্নিং এবং অ্যাকুইজিশন বলেছে, লার্নিং আমরা শিখি, কারোর কাছ থেকে শিখি বা নিজে নিজে শিখি। স্যার একটা কথা ভুল বলেছে যে অন্য কারোর কাছ থেকে হেল্প লাগে লার্নিং এর জন্য, সর্বদা লাগে না, অনেক কিছু নিজেই নিজে শেখা যায়। তো লার্নিং আমরা শিখি এক কথায়, আর অ্যাকুইজিশন মানে অর্জন করি, এইটুকু ও মানেটা ঠিক বলেছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, লার্নিংটা গ্র্যাজুয়াল প্রসেস কেন, আর অ্যাকুইজিশনটা গ্র্যাজুয়াল প্রসেস নয় কেন? লার্নিংটা লং পিরিয়ড ধরে শিখতে পারি। বেশ, লং পিরিয়ড শুধু নয়, লার্নিং টিল ডেথ, মৃত্যুর আগের মুহূর্ত অবধি শিখতে পারি, কারণ মরার আগেও তুমি কিছু একটা শিখে যেতে পারো, দ্যাট মিনস লার্নিং। ওকে, তো যেহেতু এটা ধারাবাহিকভাবে শিখে যাচ্ছ, জন্মের পর থেকে বা জন্মের আগে থেকেই শিখছো, তুমি জন্মের আগে থেকেই তুমি শিখছো, মাতৃগর্ভ থেকেই মা যেটা করছে বা বলছে সেটা তুমি বোঝার চেষ্টা করো বা শেখো। তাই যদি কোনো মহিলা প্রেগনেন্ট অবস্থায় অনেক গান টান শোনে বা যে বিষয়টায় খুব ন্যাক থাকবে, তার সন্তান সেই বিষয়ে ন্যাক হতে পারে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড হয়েছে। কারণ বাচ্চা আগে থেকেই সে শিখতে থাকে, তাহলে মা যেই অভ্যাসে অভ্যস্ত হবে, নিশ্চয়ই সন্তান সেই অভ্যাসে অভ্যস্ত হবে। তাহলে সেই জন্যই, এবং অনেকে শিখে যায় আগে থেকেই, অনেক রিসার্চে দেখা গেছে যে মা যদি খুব গান ভালোবাসে, অনেক কিছু শিখে যায়, বাচ্চা জন্মানোর পরেই দেখা যাচ্ছে যে গানের পারদর্শী হয়ে যাচ্ছে, কারণ ওই আগে থেকেই শেখাটা ছিল। তার মানে লার্নিং টিল ডেথ অবধি শেখা যায়, তার মানে এটা গ্র্যাজুয়াল প্রসেস নিশ্চয়ই, যেহেতু ধারাবাহিকভাবে শিখেই চলেছো। আর অ্যাকুইজিশন শিখতে হয়ই না, এটা তুমি অর্জিত, অর্থাৎ বংশগতভাবে তুমি অর্জন করেছো বা মাতৃগর্ভের পরে অর্জন করেছো। যেমন আমাদের মাতৃভাষা আমরা কেউ শিখিনি, আমরা অর্জন করে ফেলেছি, জন্মসূত্রে অর্জন করেছি, ঠিক আছে? তো এই হচ্ছে পার্থক্য। তাহলে আমি প্রশ্ন করেছিলাম যে লার্নিং গ্র্যাজুয়াল প্রসেস কেন, তার কারণ হচ্ছে লার্নিং আমরা টিল ডেথ অবধি শিখতে পারি তার জন্য, ঠিক আছে? এই যে বিষয়টা এমনি প্রশ্ন করলাম যে লার্নিং গ্র্যাজুয়াল প্রসেস কেন, বা লার্নিং বা অ্যাকুইজিশনের মধ্যে পার্থক্য কি, এইটাকে বলা হচ্ছে ডেপথ নলেজ। অর্থাৎ তোমাকে না, এখনকার যে প্রশ্নের ধরন পাল্টাচ্ছে টেটের ক্ষেত্রে, তোমাকে সাবজেক্টিভ ডেপথ নলেজ অর্জন করতে হবে, শুধু গুটি কয়েক এমসিকিউ পড়ে আর চাকরি পাওয়া যাবে না। সেই ক্ষেত্রে যখনই তুমি যেটাই তুমি পড়বে, অঙ্ক শেখো, চাইল্ড সাইকোলজি পড়ো বা ইংলিশ পড়ো বা পেডাগজি পড়ো, খুব রুট লেভেলে গিয়ে ওই টপিকগুলো খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? বা যে টিচারের কাছে পড়ো তার কাছ থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবে। তাহলে কি হবে, তুমি যে কোনো প্রশ্ন ওই টপিক থেকে বা ওই চ্যাপ্টার থেকে পারবে। টেটে তো খুব বেশি চ্যাপ্টার নেই, সেই চ্যাপ্টারগুলো প্রত্যেকটাই রুট লেভেল থেকে একটুখানি পড়তে হবে, ঠিক আছে? এবং এর জন্য তোমরা তো প্রত্যেকে বিএড ডিএড করেছো, বিএড ডিএড এর বইয়ে বেশ কিছু টপিক যেগুলো টেটে কমন টপিক আছে, টেটের টপিক বিএড ডিএড এর কিছু বই আছে, ওই টপিকগুলো ওই বইগুলো থেকে একটু রুট লেভেলে পড়বে, মানে টপিকটা পুরোটাই পড়বে, এমসিকিউ কোশ্চেন নয়, ধারাবাহিকভাবে ওই বিষয়টা কি সেই সম্পর্কে একটু পড়াশোনা করবে। তাহলে দেখবে তোমার অনেকটাই নলেজ বৃদ্ধি পাবে এবং তুমি যে কোনো প্রশ্ন পারার জন্য রেডি থাকবে, ঠিক আছে? নেক্সট বলছে স্টাডি অফ মিনিং ইন এ ল্যাঙ্গুয়েজ, পড়ানোর সময় বলেছিলাম এগুলো সব প্রশ্ন আসে। স্টাডি অফ মিনিং, কোনো ভাষার মানে, একে কি বলা হয়? সিম্যান্টিক্স পড়িয়েছিলাম তোমাদের। তাহলে এটাও কমন প্রশ্নই পেলে, দেখো দুটো প্রশ্নই কমন পাওয়া গেল, এগুলো সব টেটের প্রশ্ন, যেহেতু আগেই বলেছিলাম এই জাতীয় প্রশ্ন আছে, সেগুলোই এসছে। ইন এ ক্লাস নাউন ক্যান বি বেস্ট টট বাই, এটাও একদিন আলোচনা করেছিলাম। বলেছে একটা ক্লাসরুমে নাউন সব থেকে ভালো শেখানো যায়, কিভাবে বলো তো? বলেছে একটা ক্লাসরুমে তুমি এটা অন্যভাবে প্রশ্ন আসে, সিটেটে সব থেকে বেশি আসে। ধরো তুমি একজন টিচার, ল্যাঙ্গুয়েজ টিচার, তুমি তোমার ক্লাসে নাউন সব থেকে ভালো কোন মেথডে শেখাতে পারো, বলো? এটা কোনো বইয়ের প্রশ্ন নয়, কিন্তু কমন সেন্সের প্রশ্ন। বলো নাউন কিভাবে সব থেকে ভালো শেখাতে পারবে, একজন বলো। সে বিভিন্ন রকম নাম বলে তার বন্ধুদের, তার পাশে বসে থাকা তার বন্ধুদের নাম বেশ বলা ঠিক যেতে আছে, পারে। ক্লাসরুমে সব থেকে ভালো কি, হ্যাঁ বলো, আরেকবার উত্তরটা বলো। ক্লাসরুমে ওর পাশে বন্ধুটা বসে আছে, তার ওর নাম তাহলে ও বলতে বলবে, তখন বেশ বলতে বেশ, হবে দেখো আর এটা কেউ আর একটা কেউ নাউন, আর কেউ? এটা নাম। বেশ ঠিক আছে, এটা ভালো মেথড স্যার বলেছো, স্যার আমি বলবো। বলো। স্যার এমন কোনো জিনিস যেটা ওর জানা আছে
যেমন নদীর সম্বন্ধে জানা আছে সেসব বেশ জিনিস নিয়ে বেশ যদি ঠিক প্রশ্ন আছে। করি আর তাহলেও আর কেউ বুঝতে পেরেছি? আর কেউ? কারিমা জাহান বলো। কারিমা জাহান শুনতে পাচ্ছেন? আর কেউ? আচ্ছা, আমি একটা অপশন দিচ্ছি। বিভিন্ন রকমের নাম, ক্লাসরুমে তো অনেক কিছু আছে সেগুলোর নাম তো রয়েছে। এর এর মধ্যে নাম বলতেই হবে, অবশ্যই নাম বলেই নাউন শেখানো যাবে। বেস্ট মেথড কোনটা, সব থেকে ভালো মেথড কোনটা নাউন শেখানোর? ধরো 2 বা 1 এর বাচ্চাকে তুমি শেখাচ্ছ, ক্লাসরুমের মধ্যে কিন্তু, ক্লাসরুমের বাইরে নয়। বেস্ট মেথড কি? একজন চেষ্টা করো, ভুল হলে হবে। স্যার কোনো কিছু ছবি যে দেখিয়ে জিনিসটার নাম ছবি দেখিয়ে দেখিয়ে যদি বলা যায় যে জিনিসটার নাম বলা হচ্ছে। বেশ বেশ, এগুলো তো শেখানোর পদ্ধতি। বেস্ট মেথড বলেছি, এটা কিন্তু ইন্টারভিউয়েরও কোশ্চেন। এই যে 17 সালে যারা পাশ করছে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ কিন্তু এই জাতীয় প্রশ্নই করে, যে তুমি ক্লাসে নাউন কিভাবে শেখাবে। খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো, এক কথায় উত্তর হবে। এবং তুমি যে বলছো ছবি দেখিয়ে অনেক কিছু নাম বলে বলছো, এগুলো নিয়ারেস্ট উত্তর, কিন্তু সঠিক উত্তর এগুলো একটাও হচ্ছে না। ওরা সঠিক সঠিক উত্তরটাই চাই। ঠিক এই টাইমে যে সঠিক উত্তর দেবে চাকরি তার। আর কে বলবে? মোহাম্মদ আলী অনেকগুলো উত্তর সঠিক দিয়েছিলে, বলো এটা পারবে? না রে, পারবো না। বেশ, আর কেউ? চলো আমি বলে দিচ্ছি। পায়েল ভৌমিক অনেক কাছাকাছি উত্তর দিয়েছে এবং ভালো উত্তর দিয়েছিল। সব থেকে বেস্ট মেথড হচ্ছে ওই যে পায়েল ভৌমিক বলে দিয়েছিল, ওটাই সঠিক উত্তর। যে যে পাশে বসে আছে, তার মানে এইটা ঠিক তো উত্তর নয় যে ওর পাশে বসে আছে, উত্তরটা হচ্ছে যে ওর বন্ধুদের নাম বলা। কারণ বাচ্চারা সবাই তার বন্ধুকে পছন্দ করে, ওটাও তো একটা নাম। তাহলে যদি পাশের জনকে হোক বা তার পাশের জনকে হোক, কিন্তু বন্ধুর যদি নাম বলা হয়, ওকে জিজ্ঞেস করা হয় যে তোমার কে কে বন্ধু আছে এই ক্লাসে, ও বলবে, বলে তাদের নাম বলো, তোমার যাদের বন্ধু আছে তারা নাম তুমি বলে দিলেও বলে দেবে, রিনা, রশ্মি। তাহলে তুমি বলে এগুলো কি জানো, এগুলো হচ্ছে নাউন। কারণ নামকে আমরা নাউন বলি ইংলিশে। তাহলে দেখো সব থেকে বেস্ট মেথড এটাই, ও আর জীবনেও ভুলবে না। ঠিক আছে? আর তোমরা যেগুলো বলছো ছবি দেখিয়ে, ক্লাসরুমে চেয়ার টেবিল বলে, এগুলোও মেথড, বাট এগুলো অনেক দূরের মেথড। সব থেকে কারেক্ট মেথড এবং সব থেকে এফিশিয়েন্ট মেথড হচ্ছে গিয়ে এটাই, তার বন্ধুদের নাম বলা। ঠিক আছে? তাহলে দেখো এখানে আছে নাউন কিভাবে শেখো বাই asking the student initially to tell the name of some person। কারণ নাম বলতে বলবে, তার রিভার, অ্যানিমেল ইত্যাদি এগুলো তো রয়েছে, কিন্তু সব সাম পার্সন বা সাম ফ্রেন্ডস ইত্যাদির নাম বলতে বলাই হচ্ছে সব থেকে বেস্ট মেথড। নেক্সট চলে এই পরের প্রশ্ন। বলছে দ্য হোয়াট পেন ক্যান বি ইউজড অ্যাজ। এই এখানে এটা হচ্ছে গ্রামারের প্রশ্ন করা হয়েছে। বলেছে যে পেন কথাটা কি কিভাবে ব্যবহার করা যায়, এটা গ্রামারের প্রশ্ন। পেন কথাটা বোথ নাউন এবং ভার্ব দুটো হিসেবে ব্যবহার করা যায়। কারণ পেন মানে হচ্ছে গিয়ে লেখা, অনেক সময় পেন কথা দিয়ে আমরা লেখা কথাটাকে বোঝাই, তাই জন্য এটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। কারণ কিছু করা বা হওয়া বোঝালে তাকে ভার্ব বলে। আর পেন শব্দটা বেসিক্যালি নাউন, পেন একটা বস্তু বা একটা নাউন। তাহলে পেন শব্দটা মনে রাখবে, লেখাপড়ার বিষয়ের মধ্যে পেন শব্দটা নাউন এবং ভার্ব দুটো আকারেই ব্যবহার করা যায়। নেক্সট, ইম্পর্টেন্ট ইজ হুইচ পার্ট অফ স্পিচ। এটা তো সবকটাই গ্রামারের প্রশ্ন করেছে। ইম্পর্টেন্ট কথাটা কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ে। ইম্পর্টেন্ট মানে হচ্ছে গিয়ে নাউনের দোষগুণ অবস্থা পরিমাণ বোঝাচ্ছে, তার জন্য এটাকে অ্যাডজেক্টিভ বলি। আই থিঙ্ক আমাকে দেখতে পাচ্ছ না, নড়াচড়া করছি না আই থিঙ্ক, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম। তাহলে ইম্পর্টেন্ট কথাটা বেসিক্যালি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ওটা নেটের জন্য হচ্ছে, ঠিক হয়ে যাবে। ইম্পর্টেন্ট শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট আমরা চলে যাই পরের কোশ্চেন। শুনতে পাচ্ছ? হ্যাঁ মনে হচ্ছে না শুনতে পাচ্ছ। হ্যাঁ শুনতে স্যার, পাচ্ছ না পাচ্ছি। তো? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে স্যার? শোনা যাচ্ছে? না শোনা যাচ্ছে না, এক মিনিট দাঁড়াও।
এবার শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ তাই তো? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার ইকো হচ্ছে, একটু শোনা যাচ্ছে। হ্যাঁ ইকো হবে না তাও। বেশ ঠিক আছে, আর ইকো হবে না। আমরা চলে যাই পরের কোশ্চেনে। তাহলে ইম্পর্টেন্ট কথাটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। নেক্সট বলছে দ্য মেজর ডিফারেন্স বিটুইন আর্টিকেল অ্যান্ড স্পিচ। আর্টিকেল এবং স্পিচ এই কথাটার পার্থক্য কি? এগুলো সব করে গ্রামারের প্রশ্ন, কিন্তু একটু মুখস্থ করে নিতে হবে। চট করে পরীক্ষার সময় প্রশ্ন করলে মানে প্রশ্ন আসলে পারবে না, ভাবতে ভাবতেই তোমার সময় চলে যাবে। দেখো কত সুন্দর প্রশ্ন, বাচ্চাদেরই প্রশ্ন। বলছে আর্টিকেল এবং স্পিচের মধ্যে পার্থক্য কি? স্পিচ মানে হচ্ছে উক্তি, ন্যারেশন, আর আর্টিকেল মানে তো জানোই এ এন দিয়ে আমরা একে আর্টিকেল বলে থাকি। কিন্তু এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কি স্পিচ ইজ মোর ইনফর্মাল। স্পিচ ইজ মোর ইনফর্মাল এই কথার মানেটা কি? আর্টিকেল একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে চলে, কারণ এ অ্যান এর একটা ব্যবহার আছে নিশ্চয়ই জানো। একটি বোঝাতে এ বা অ্যান বোঝায়, ভাবেল থাকলে তার আগে অ্যান বসে, বা দাটা নির্দিষ্ট কাউকে বোঝায়, এটা জানো। দ্যাট মিনস এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। বাট স্পিচ অনেকটা ইনফর্মাল, এটা সর্বদাই সব অনেক অনেক ভেরিয়েশন এর মধ্যে রয়েছে, সর্বদা এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে না। তার দ্যাট মিনস ইটস ইনফর্মাল। তাহলে এর মধ্যে বেসিক পার্থক্য কি? সেটা হচ্ছে কি স্পিচ মোর ইনফর্মাল দেন আর্টিকেল। নেক্সট বলছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং রিপ্লেস বেসিক্যালি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। কমিউনিকেটিভ মানে হচ্ছে গিয়ে যোগ সাধন, তোমাদের সঙ্গে যেরকম আমি এখন করছি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং করছি। এটা কি? এটা অনেকটাই সিচুয়েশনাল। কেন সিচুয়েশনাল বুঝে নাও। এই যে আমি পড়াচ্ছি, পড়ার মাঝখানে আমাকে অনেকে অনেক প্রশ্ন করলো পড়ার আগে, তাহলে এটা সিচুয়েশন নিশ্চয়ই করেছে, ওরা প্রশ্ন করেছে তাই আমি উত্তর দিয়েছি, প্রশ্ন না করলে আমি উত্তর দিতাম না। দ্যাট মিনস কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং অনেকটা সিচুয়েশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং এর মতোই কাজ করে। অর্থাৎ এখানে সিচুয়েশন অনুসারে মানুষ তার ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, বা সিচুয়েশন অনুসারে মানুষ কথাবার্তার ধরন পাল্টায় এবং তাদের বক্তব্য পাল্টে যায়। নেক্সট পরের প্রশ্ন বলছে প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং আর অ্যাডপ্টেড ফ্রম প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। অর্থাৎ কোনো ল্যাঙ্গুয়েজ বা ভাষা শিক্ষার যে নিয়ম নীতি, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং মানে ভাষা শিক্ষার যে নিয়ম নীতি, এটা কোথা থেকে এসছে, কোথা থেকে আমরা এগুলোকে নিয়েছি, কোথা থেকে এগুলোকে ধার করেছি? এটা হচ্ছে বোথ লিঙ্গুইস্টিক অ্যান্ড সাইকোলজি। অর্থাৎ গ্রামারের যে নিয়ম নীতি তৈরি হয়েছে সেটা লিঙ্গুইস্টিক মানে ভাষার উৎপত্তি বা ভাষার ব্যুৎপত্তিগত যে অর্থ সেখান থেকে, এবং সাইকোলজি, এই দুটোর থেকে আমরা এই নিয়মগুলোকে ধার করেছি। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন হচ্ছে মিস্টেক্স আর আ পার্ট অফ লার্নিং, দিস পজিশন ইজ সাপোর্টেড বাই। বলেছে যে মিস্টেকটা হচ্ছে শেখারই একটা অঙ্গ। এটা কোন মেথডের বলা হয়েছে? অনেকগুলো মেথড আছে নিশ্চয়ই জানো, অনেকগুলো মেথড রয়েছে পড়াশোনার ক্ষেত্রে, কমিউনিকেটিভ মেথড, স্টোরি টেলিং মেথড, লেকচার মেথড, এরকম অনেকগুলো মেথড আছে। এই মেথডগুলো বিএড এবং ডিএলএড বইয়ে আছে, সেখান থেকে একটু প্রত্যেকটা মেথড সম্পর্কে ভালো করে পড়ে নেবে। মেথড থেকে একটা করে প্রশ্ন থাকে টেটে সাধারণত। তাহলে এর বলেছে যে কোন মেথডের একটি বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে মিস্টেক হচ্ছে পার্ট অফ লার্নিং, শেখার একটা অঙ্গ হচ্ছে গিয়ে মিস্টেক বা ভুল। এটা কোন মেথডে বলছে? কমিউনিকেটিভ মেথডে বলছে। অর্থাৎ যে মেথড, কমিউনিকেটিভ মেথড মানে কি যোগ সাধন করা, তোমার সাথে আমরা যে যোগ সাধিত হচ্ছে কথার মাধ্যমে, এই মেথডের ক্ষেত্রে মিস্টেকটা একটা পার্ট, এটাকে আমরা ভুল হিসেবে ধরবো না। এই কারণ তাহলে এই কমিউনিকেটিভ ইংলিশ ক্ষেত্রে, তার মানে এটা কমিউনিকেটিভ মেথডের মাধ্যমে আমাদের শেখাতে হবে। দ্যাট মিনস এখানে যদি কোনো স্টুডেন্ট ভুল করে বা কেউ ভুল বলে, তাহলে আমরা তাকে ভুল হিসেবে ধরি না, ইটস আ পার্ট অফ লার্নিং হিসেবে ধরি, যেটা একটা পার্ট, সে ভুল করলেই একটা সময় ঠিক করবে। ওকে, তাহলে এটা কোন মেথডের মধ্যে ভুল হিসেবে ধরা হয় না? কমিউনিকেটিভ মেথড। যত অবধি পড়িয়ে ফেললাম, তত অবধির মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। কোনো প্রশ্ন নেই? চলো নেক্সট। বলছে ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বিগিন উইথ।
কোনো একটি ল্যাঙ্গুয়েজ ভাষা শিক্ষা কিসের মাধ্যমে শুরু করা উচিত? সবার প্রথম কাজ কি? আমরা যে 4টে স্কিল শিখেছিলাম ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্ট, তার মানে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে সবার প্রথম যেটা আসে সেটা হচ্ছে কি কমিউনিকেটিভ মেথড। আমি কিন্তু এই প্রশ্নগুলোর রুট উত্তর তোমাদেরকে বলে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তুমি রুট উত্তরগুলো বোঝার চেষ্টা করো। এখানে যে উত্তর লেখা আছে সেটা মুখস্থ করার চেষ্টা করো না, কারণ এগুলো মুখস্থ করে হয় না বা মুখস্থ করলে একটাও তুমি পারবেও না। তাহলে কমিউনিকেটিভ কেন সেটাও বলে দিলাম যে সর্বদা ল্যাঙ্গুয়েজ শিক্ষা কমিউনিকেশনের মাধ্যমে শুরু হয়। বলেছে emphasizes on the oral practice or ear training in language technique is due to the influence of, এটাও ইম্পর্টেন্ট, সেই ফোনেটিক্স থেকে প্রশ্ন। বলেছে যে এয়ার ট্রেনিং বা লিসনিং আমরা যে শুনি, এটা কিসের পার্ট, এটা কিসের দ্বারা ইনফ্লুয়েন্স হয়? অবশ্যই সেটা ফোনেটিক, কারণ শোনাটা মানেই সাউন্ড, আর সাউন্ড রিলেটেড সর্বদাই ফোনেটিক্সের সঙ্গে, তাই উত্তরটা হচ্ছে ফোনেটিক্স। নেক্সট পরের প্রশ্ন বলছে ইন ল্যাঙ্গুয়েজ টিচিং ইউজ অফ মাদার টাং, ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের ক্ষেত্রে অর্থাৎ কোনো একটি ভাষা শিক্ষার ক্ষেত্রে মাদার টাং মাতৃভাষা কি করতে হবে? অ্যালাউ করবে না করবে না? তুমি ইংলিশ শিখছো, মাতৃভাষা অ্যালাউ করব, তাই তো? উত্তরটা কি আছে? অ্যালাউড বাট রেস্ট্রিক্টেড। ওএমআর শিটে তোমার 4টে অপশন থাকবে, অ্যালাউড, ডিসঅ্যালাউড, অ্যালাউড বাট রেস্ট্রিক্টেড, এরকম অপশন থাকবে। বেশিরভাগই অ্যালাউ করে গোল করে দেবে আর 0 পাবে, কারণ অ্যালাউ অবশ্যই, বাট রেস্ট্রিক্টেড। কেন? আমি যদি সর্বদাই তোমাকে মাতৃভাষা অ্যালাউ করে যাই ইংলিশ শেখানোর ক্ষেত্রে, তাহলে তুমি কোনোদিন শিখবে না। তাই আমি তোমাকে অ্যালাউ করব, বাট রেস্ট্রিকশনও দেব একটা শিক্ষার পরে বা একটা শিক্ষার পর্যায়ে, যাতে তুমি আর মাতৃভাষা ব্যবহার না করো। কারণ যদি সবসময় মাতৃভাষা ব্যবহার করো বা অ্যালাউ করে দিই, তাহলে আর তুমি কোনোদিন ইংলিশ শিখতেও পারবে না, আর ইংলিশ শিক্ষা তোমার হবেও না। তার মানে উত্তরটা কি হবে? অ্যালাউড বাট রেস্ট্রিক্টেড। এটা একটু মনে রেখো। বলছে when language are learned without any practice then it is called, ইম্পর্টেন্ট প্রশ্ন। বলেছে যখন কোনো ভাষা মানুষ কোনো রকমের এফোর্ট ছাড়াই শিখে যায় তাকে আমরা কি বলি? উত্তর আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এখানে আরেকটা কি উত্তর হতে পারতো? কি হতে পারতো? নেটিভ ল্যাঙ্গুয়েজ অথবা মাদার টাং, মাতৃভাষা, এটা উত্তর হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানেই মাতৃভাষা। নেক্সট, দ্য ওয়ে থ্রু হুইচ দ্য আর্ট অফ ইউজিং স্কিলস অ্যান্ড প্র্যাকটিস ইজ গিভেন লার্ন ইট দেন ইটস কল্ড, শিখতে পারি। নেক্সট বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ওয়ান অফ দ্য স্টেজ অফ লার্নিং, কোনটা লার্নিং এর অংশ নয়? প্রশ্ন অনেক সময় এরকম নট কথাটা থাকে, এটা মনে রাখতে হবে। নটের উত্তর কি হতে পারে? লার্নিং এর অংশ নয় হচ্ছে কি অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টেশন মানে অভিযোজন, এটা লার্নিং এর অংশ নয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল? বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য মেইন ক্যারেক্টারিস্টিক অফ ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল, কোন বিষয়টা একটি বৈশিষ্ট্য নয়, ফলোইং ইজ নট দ্য মেইন ক্যারেক্টার অফ ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল। তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি আমি সর্বদাই, এবং এইটার কোন বিষয়টা কোনটা বৈশিষ্ট্য নয়? অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে একটি অবশ্যই থাকবে মেক লার্নিং পার্মানেন্ট। লার্নিংকে তুমি পার্মানেন্ট করতে পারো না। লার্নিংকে কি করতে হয়? সর্বদা ইম্প্রোভাইজ করতে হয়। আমি যেমন তোমাদের শেখাচ্ছি, ইংলিশ শেখাচ্ছি, তোমরা তো ছোটবেলা থেকে পড়াশোনা করছো, 15-16 বছর ধরে, 20 বছর ধরে অনেকে এখানে পড়াশোনা করে আসছো। তো তোমরা কোনোদিন আজ পর্যন্ত ইংলিশ শিখতে পারলে না, হঠাৎ করে আমার কাছে 6 মাসের জন্য এসছো ইংলিশ শিখতে, যেন আমি তোমাদের একেবারে 6 মাসে 16 বছরেই শিখতে পারো, তার প্রয়োজনই হতো না। তার মানে আমরা লার্নিংকে
সর্বদা কি করি, ইমপ্রুভ করি বা নতুনভাবে আবার সজ্জিত করি, তাহলে এটা কখনোই পার্মানেন্ট করা যায় না। কারণ একটু আগে আমি বললাম যে লার্নিং থ্রু আউট সারা জীবন ধরে হয়, মৃত্যুর আগে অবধি হয়। তার মানে লার্নিং সর্বদা চলতেই থাকে, ইমপ্রুভমেন্ট বা ইমপ্রোভাইজেশন সর্বদাই চলতে থাকে, বা নতুন নতুন কিছু শিক্ষা সর্বদাই চলতে থাকে। ইটস নট পার্মানেন্ট। নেক্সট বলছে হুইচ মেথড ইজ বেসড অন দ্য থিওরি ফ্রম এক্সাম্পল টু জেনারেলাইজেশন। ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবেই পরীক্ষায়, ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ মেথড। বলেছে কোনটা একটি থিওরি, কিটা থিওরি, এক্সাম্পল টু জেনারেলাইজেশন, উদাহরণ দিয়ে তারপরে সাধারণ জিনিস বর্ণনা করা, এটা কিসের বৈশিষ্ট্য? অবশ্যই উত্তর হচ্ছে কি ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথডের মাধ্যমে আমরা আগে উদাহরণ দিই, তারপরে একটা সাধারণ ধারণায় আসি। এই ধরনের মেথডকে আমরা বলি ইন্ডাকটিভ মেথড, বাংলায় বলি আরোহী পদ্ধতি। এর উল্টোটা অবরোহী পদ্ধতি, ইংলিশে বলি ডিডাকটিভ মেথড। উল্টোটা হয়, আগে সংজ্ঞা পড়াই, ডেফিনেশন পড়াই, তারপরে এক্সাম্পলে দিই, এক্সাম্পলে যাই, তার জন্য ওকে আমরা বলি ডিডাকটিভ মেথড। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, গ্রামার সব থেকে ভালো শেখানো যায় কোন পদ্ধতির মাধ্যমে? কি হলো, তাড়াতাড়ি উত্তর দাও, বুঝিয়ে দিচ্ছি তো, বলো গ্রামার সব থেকে শেখানো যায় কোন পদ্ধতির মাধ্যমে? আরোহী আরোহী পদ্ধতি স্যার। ইন্ডাকটিভ মানে উদাহরণ আগে, তারপরে হচ্ছে গিয়ে সংজ্ঞা বা জেনারেলাইজেশন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় তোমরা বেশিরভাগ ক্ষেত্রে আগে সংজ্ঞা শিখেছো, তারপরে গেছো এক্সাম্পলে, তার জন্য শিখতে পারোনি। তাই কারণ বেশিরভাগ টিচারই তাই করেন, কিন্তু এটা তো সঠিক মেথড নয়। সঠিক মেথড ইন্ডাকটিভ, এটা হচ্ছে গিয়ে রিফ্লেকটিভ মেথড। এই মেথডে শেখালে স্টুডেন্ট খুব তাড়াতাড়ি শিখতে পারে, ঠিক আছে? কিন্তু আমাদের ট্র্যাডিশনাল যে পড়াশোনার ধরন, সেখানে ঠিক উল্টো বিষয়গুলোই রয়েছে। আমাদের পড়াশোনার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, কিন্তু বংশ পরম্পরা সেই ভুল ভ্রান্তি চলছে এবং আমরা ভুল ভ্রান্তি ভাবেই শিখে শিখে যাচ্ছি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং গ্রামার টিচিং মেথড ডিস্টার্বস দ্য লার্নিং অফ আ টেক্সট বুক অর কম্পোজিশন রাইটিং অ্যাট টাইমস? বলছে হুইচ অফ দ্য ফলোইং গ্রামার টিচার teaching method disturb the teaching of a textbook or composition writing at times? কোন মেথডের মাধ্যমে গ্রামার শেখানোটা অনেক সময় ডিস্টার্ব হতে পারে? মেথডটা হচ্ছে কি ইনসিডেন্টাল মেথড। ইনসিডেন্টাল মেথড এই গ্রামার শেখানো খুব ডিস্টার্বিং বা খুব কঠিন বিষয়। এবার তোমাকে জানতে হবে যে ইনসিডেন্টাল মেথডটা কি জিনিস। বোঝাই যাচ্ছে ইনসিডেন্টাল মেথড মানে হচ্ছে গিয়ে অ্যাট দ্যাট মোমেন্ট যে ঘটনা ঘটছে বা যে সিচুয়েশন আমরা পড়ছি সেই অনুসারে বর্ণনা করা বা সেই অনুসারে পড়ানো, অর্থাৎ সিচুয়েশনাল অনেকটা। তাহলে সিচুয়েশনাল মেথডে গ্রামার শেখানোটা একটু কঠিন, এইটাই হচ্ছে কি মেথড। একটু ইনসিডেন্টাল মেথড সম্পর্কে গুগলে সার্চ করো, অনেক কিছু পেয়ে যাবে, একটু পড়ে নিও। প্রত্যেকটা মেথড সম্পর্কে যা যা টার্ম এখানে তুমি পেলে, কমিউনিকেটিভ মেথড, ইনসিডেন্টাল মেথড, স্টোরি টেলিং মেথড, আরও অনেক আছে, লেকচার মেথড, এগুলো সব পড়ানোর এক একটা প্রক্রিয়া। এগুলো প্রত্যেকটাই খুব ভালোভাবে বিএড ডিএড বইয়ে পাবে, অথবা একটু গুগল সার্চ করে নিও, সেখান থেকে একটু এই বিষয় সম্পর্কে পড়ে নিও। নেক্সট বলছে দ্য এম অফ রেমিডিয়াল টিচিং প্রোগ্রাম, সংক্ষেপে আমরা বলি আরটিপি। এটাও প্রশ্ন আসে, আরটিপি কি? ইজ টু প্রোভাইড, অর্থাৎ দ্য এম অফ রেমিডিয়াল টিচিং, আমরা রেমিডিয়াল টিচিং কেন প্রোভাইড করি, এটার লক্ষ্যটা কি? রেমিডিয়াল টিচিং ক্লাস তো আমাদের করানো হয়েছিল বোধহয়, তাই তো? হ্যাঁ স্যার, তাহলে করানো রেমিডিয়াল হয়েছিল। টিচিং এর প্রধান উদ্দেশ্য কি? যে বাচ্চাগুলো দুর্বল, যে বিষয় তার মানে মানে বুঝতে পারেনি, সেই বিষয়টাকে প্রথমে আগে জেনে নিতে হবে কেন বুঝতে পারেনি, তারপর সেই বিষয়টাকে নিয়ে বাচ্চাকে বোঝানো। অর্থাৎ যে পিছিয়ে পড়েছে, অর্থাৎ যে পিছিয়ে পড়েছে, অর্থাৎ যে অংশটা সে পিছিয়ে, ঠিক আছে বুঝেছি। ওকে ওকে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছ তো? ঠিক আছে বলে দিচ্ছি, মিউট করে নাও প্রত্যেকে। শোনা যাচ্ছে কি?
এত নেটওয়ার্ক প্রবলেম। বেশ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি, শুনতে পাচ্ছ কিন্তু দেখতে পাচ্ছ না মনে হয়। দাঁড়াও, আবার নেটওয়ার্কটা চলে গেছে। নাও একবার রিকানেক্ট করছি, যত অব্দি পড়ানো হলো একবার দেখে নাও, কোনো প্রশ্ন থাকলে করবে। চলো, শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ তো, কিন্তু দেখতে পাচ্ছ না আমাকে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, চলো, দেখতেও পাচ্ছ এবার। যাক, একটা জিনিস ভালো, অ্যাপ থাকলে এত সমস্যা, এখানে কতগুলো কানেকশন আছে জানো? একটা আমার ফোনে, একটা আমি দেখছি তোমরা শুনতে পাচ্ছ কিনা। নিজের পড়া নিজে শুনছি একভাবে, তারপরে তোমাদের পড়াচ্ছি। তোমরা ভাবছো যে স্যার পড়াচ্ছে, পড়ছি, বাট এর পিছনে বেশ খাটনি আছে। যাক, আমরা যত অবধি পড়ালাম তার মধ্যে কোনো অসুবিধা আছে কিনা বলো। যে ওই ডিডাক্টিভ আর ইন্ডাক্টিভ, মানে ইন্ডাক্টিভটা আরোই তো, তা ওইটা উদাহরণ কি জেনারেলাইজেশন, মানে বর্ণনা ব্যাখ্যা যেতে হবে? না, জেনারেলাইজেশন মানে সাধারণ ধর্মী। হ্যাঁ, সবার প্রথমে উদাহরণ দেবে, তারপরে ব্যাখ্যা বা সাধারণ যে সূত্রে উপনীত হওয়া যায় সেই সূত্র। মানে বাংলায়ও এটা প্রশ্ন আসে, আরোহী পদ্ধতি কি, তাতে থাকবে উদাহরণ থেকে আচ্ছা, সাধারণ আহ, স্যার উদাহরণ থেকে সাধারণ ব্যাখ্যায় আসা। উদাহরণ থেকে সংজ্ঞাতে আছে। সংজ্ঞা ঠিক থাকবে না এখানে, তাহলে ডেফিনেশন থাকতো। এখানে বলছে জেনারেলাইজেশন, সাধারণ ব্যাখ্যায় আসা, মানে কোন একটি সাধারণ বিষয় যেটা সবাই মেনে নেবে এরকম কিছু। সর্বদা সংজ্ঞা কথাটা থাকে না, তাহলে এখানে ডেফিনেশন কথাটা থাকতো, কিন্তু এখানে আছে দেখো এক্সাম্পল টু জেনারেলাইজেশন। আমরা যত অবধি পড়েছিলাম তারপরে দেখো। ওকে স্যার, ওকে। ওকে, বলেছে যে এই রেমিডিয়াল টিচিং এর উদ্দেশ্য কি। অনেকেই বলেছে ঠিক উত্তর, ইংলিশটাও একটু মুখস্থ করে নিতে হবে, কারণ ইংলিশের প্রশ্ন তো ইংলিশেই হবে। কি লেখা আছে দেখো, লার্নিং সাপোর্ট টু পিপল হু লেক বিহাইন্ড ফার দেয়ার counterparts in schools performance, systematic training to development people generic skills। যে সমস্ত স্টুডেন্টরা লেক বিহাইন্ড মানে পিছিয়ে পড়া, যে সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়েছে, ঠিক আছে, সিস্টেমেটিক ট্রেনিং, ক্লাসে যেরকম ভাবে ট্রেনিং দেওয়া হচ্ছে তার থেকে পিছিয়ে পড়েছে, এই দুটো ভাবেই পিছিয়ে পড়তে পারে। তো এই দুটো ভাবে পিছিয়ে পড়ার ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা পিছিয়ে পড়েছে তাদেরকে আমরা এই রেমিডিয়াল টিচিং দিয়ে থাকি, ঠিক আছে। এখানে লেক LEG হবে, LAG লেখা আছে, এটা একটু ঠিক করে নিও, প্রিন্টিং মিস্টেক আছে। লেক বিহাইন্ড আছে, এটা হচ্ছে লেক বিহাইন্ড বা লেক ফার, ফার আছে, ফার মানে দূর। নেক্সট, আগের দিন পড়িয়েছিলাম তোমাদের ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্রোগ্রাম, মনে পড়ে নিশ্চয়ই, এবং পড়ানোর সময় এটাও বলেছিলাম প্রশ্ন আসে। দেখো এখানে প্রশ্ন আছে, বলেছে যে আইপি স্ট্যান্ড ফর, আইপির ফুল ফর্ম কি? অবশ্যই উত্তর হবে ইন্ডিভিজুয়ালাইজড, এইটা কিন্তু থাকবে। অনেক অপশনের মধ্যে একটা অপশন থাকবে ইন্ডিভিজুয়াল। নাম বলো, অ্যাসেসমেন্ট মেথড স্কুলে
যে দুটো মেথড ফলো করা হয় কি কি অবশ্যই জানি আমরা। একটাকে বলি ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বা ফর্মেটিভ ইভ্যালুয়েশন, আর একটাকে আমরা বলি সামেটিভ ইভ্যালুয়েশন। এবার প্রশ্ন হচ্ছে এই দুটো কি জিনিস একটু বলো একজন, তাড়াতাড়ি বলো, আর একটা নোট বাকি আছে তো একটা হচ্ছে গঠনমূলক, একটা হচ্ছে গঠনমূলক, আর একটা। আর একটা হচ্ছে আরে এগুলো কিছু আর নয় একটা এটা ওই মানে ঠিক আছে, এটা উত্তর নয়। আর একটা বলতে পারছি না। ফর্মেটিভ আর সামেটিভ এক্সাম কখন হয় স্কুলে? স্যার একবার বলুন। ফর্মেটিভ আর সামেটিভ এক্সামিনেশন বা ইভ্যালুয়েশন কখন হয়? সামেটিভ পরীক্ষা কাকে বলে, কখন হয়? স্যার ওটা শেষ পর্যন্ত হয়। বার্ষিক মূল্যায়ন, ঠিক বলেছেন। ঠিক আছে, এটা বাংলায় কি বলবো বলো তো, বাংলায় কি নাম এই ফর্মেটিভের বাংলা কি? ফর্মেটিভের বাংলা গঠনমূলক। জানি, শুনতে পাওনি। আমাকে একটা মিনিট সময় দাও, হ্যাঁ? তোমাদের তো ওয়াইফাই দিয়ে চলছে, মনে হচ্ছে কোনো কারণে ডিস্টার্ব করছে, জানো অনেক বৃষ্টি সৃষ্টি হয়েছে অনেক জায়গায়। আমি ডিরেক্ট ল্যাপটপের সঙ্গে ইন্টারনেটটা কানেক্ট করছি, 2 মিনিট সময় লাগবে, তাহলে পড়ানোর পক্ষে আর কোনো ডিস্টার্ব হয়তো হবে না। ওকে, একটু 2 মিনিট ওয়েট। হ্যালো স্যার। শুনতে পাচ্ছ তো? হুম। বলো, একজন বলছিলে কি জানি, ফর্মেটিভ এন্ড সামেটিভ এর পার্থক্য কিছু। স্যার ফর্মেটিভ তো স্যার গঠন যে বোঝায়, আর সামেটিভ হচ্ছে সমষ্টি। সমষ্টি, বেশ। তো বেসিক্যালি সমষ্টি এবং গঠন ঠিকই বলেছো, ফর্মেটিভ এন্ড সামেটিভ এক্সামিনেশন স্কুলে হয়। সামেটিভ হচ্ছে গিয়ে কোনো একটি কোর্স শেষ এর যে অ্যাসেসমেন্ট। বার্ষিক পরীক্ষা বলছো ঠিকই, কিন্তু পরীক্ষার সময় বার্ষিক পরীক্ষা এরকম কিছু অপশন থাকে না। অপশনটা থাকবে যে কোনো একটি কোর্স
সম্পূর্ণ হওয়ার শেষে যে অ্যাসেসমেন্ট আমরা করি তাকে আমরা বলছি সামেটিভ। আর কোন একটি কোর্স চলাকালীন যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট চলে তাকে আমরা বলি ফর্মেটিভ। কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট মানে ভুল করলো আবার শেখাবো, ভুল করলো পরে পরীক্ষা আবার শেখাবো, তার জন্য এটা হচ্ছে গিয়ে ফর্মেটিভ। ওকে, বোঝা গেল উত্তরটা যেটা বললাম? স্যার এটা তো তাহলে শিক্ষক শিক্ষার্থী ক্ষেত্রে এটা হতে পারে ফর্মেটিভটা। শিক্ষক এই যে শিক্ষক শিক্ষার্থী দুজনের ক্ষেত্রে পড়ে, যেমন ধরেন ক্লাসরুম চলাকালীন যখন চলাকালীন সেটা হচ্ছে ফর্মেটিভ, তার মানে যে ফিডব্যাকটা পাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে শিক্ষক ও শিক্ষকের ভুল ভ্রান্তি যদি কি থাকে সেক্ষেত্রে শিক্ষক মানে শুধরে নিচ্ছে, ঠিক আছে? অবশ্যই, সেটা তো অবশ্যই তাই। ভালো শিক্ষক আবার হচ্ছে সে ছাত্রছাত্রীর ক্ষেত্রে যে সর্বদা শেখে বা সর্বদা পড়াশোনা করে, জানো তো, এটাই হচ্ছে নিয়ম। তো তুমি প্রতিনিয়তই স্টুডেন্টদের কাছ থেকে শিখবে, তুমি শুধু স্টুডেন্টকে শেখাতে যাচ্ছ এটা তো নয়, এটা ভালো শিক্ষকের গুণ না। এটা বললে সেটা দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ শিক্ষক ও ছাত্রছাত্রীও সর্বদাই শিখছে। তার মানে তুমি শুধু এটুকু জেনে রাখো যে ফর্মেটিভ মানে কোনো একটি কোর্স চলাকালীন যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট তাকে আমরা বলি হচ্ছে গিয়ে ফর্মেটিভ। আর কোনো একটি কোর্স শেষ হয়ে যাওয়ার পর অন্তিম পর্বে গিয়ে ছাত্রছাত্রীরা কতটা শিখতে পেরেছে তার জন্য যে অ্যাসেসমেন্ট আমরা করি তাদেরকে আমরা বলি সামেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, বাংলায় বলেই দিয়েছো, একটা হচ্ছে গিয়ে অন্তিম পার্বিক মানে অন্তিম মূল্যায়ন, আর অন্যটা হচ্ছে অন্তর্বর্তী মূল্যায়ন ফর্মেটিভ। অন্য একটা নাম বলে দিলাম, অন্তর্বর্তী মূল্যায়ন, দ্যাট মিনস হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট। আর অন্তিম মূল্যায়ন হচ্ছে গিয়ে সামেটিভ ইভ্যালুয়েশন অথবা অ্যাসেসমেন্ট। ওকে, নেক্সট, which is the following is not a principle of helping peoples with learning difficulties? খুব ইম্পর্টেন্ট, এই যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বলেছে which is not a principle of learning peoples with learning difficulties, যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাসরুমে পড়াশোনার ক্ষেত্রে শিখতে পারলো না, যাদের রেমিডিয়াল টিচিং দিতে হবে, তাদের ক্ষেত্রে একটি সঠিক মেথড নয়। কোনটা বলো তো? সেটা হচ্ছে হোম টিউশন দেওয়া, মানে টিচার তাকে বাড়িতে ডেকে নিয়ে পড়াবে, এটা সঠিক মেথড নয়। কিন্তু এটা সঠিক মেথড নয়, নট বলে দিয়েছে, অবশ্যই এটা নয়। তার মানে টিউশনিটা বাড়িতে এটা কোনো সঠিক মেথড হতে পারে না যারা পিছিয়ে পড়েছে। কিন্তু বাস্তবে কি হয়, তোমরা অনেকে টিউশনি করো, জানো নিশ্চয়ই, যারা স্কুল টিচার, স্টুডেন্ট যারা ক্লাসে পড়া পারে না বা কম পারে তাদেরকেই পড়া পারলো না, ঠিক আছে চলে আসিস আমার বাড়িতে, তোকে ভালো করে শিখিয়ে দেবো, এই দুর্বলতাটার সুযোগ নেয়। আর স্টুডেন্টও স্কুল টিচারের বাড়িতে দৌড়ে দৌড়ে চলে যায় টিউশনি পড়ার জন্য। বা টিচাররা সরকারি স্কুলের বেশিরভাগই কি হয়, স্কুলে যা মাইনে পায় তার 4 ডবল টিউশনি করে ইনকাম করার প্রবণতা থাকে। তাহলে এটা দেখা যাচ্ছে যে ভুল মেথড, এবং আমাদের সাইকোলজিতেও বলছে যে এটা অবশ্যই টিউশন প্রোভাইড করা বাড়িতে ডেকে, এটা কোনো লার্নিংয়ের সঠিক মেথড নয়। কেন? কারণ কি? কারণ কি বলো একজন? কারণ সরকার ওই বাচ্চার পড়াশোনার জন্য একটা টাকা তো মানে প্রত্যেক যাক, ওর সাংসারিক যারা বিয়ে ঠিক করনি তারা বলো। ওর পার্সপেক্টিভ থেকে ঠিক বলেছে, ওর সংসার জীবন থেকে ভালোই বলেছে।
কিন্তু এটা সঠিক উত্তর অবশ্যই নয়। স্যার অন্য কেউ? স্যার একজন টিচারের মানে উচিত যে সেখানে স্কুলেই সঠিক শিক্ষাটা দেওয়া। বাড়িতে দিলে কি অসুবিধা? কেন দেবে না সেটাই না তো প্রশ্নটা। আর কেউ? স্কুলে ক্লাসে না আরো একজন যারা একজন স্টুডেন্ট আছে একজন স্টুডেন্ট তাদের তো কাছ স্যার থেকে আরো কিছু বেশি জিনিস শিখতে পারবে। আর যদি সে বাড়িতে গিয়ে শেখে তাহলে টিচার যেটুকু বলবে আর সে যেটুকু বুঝলো সেইটুকুর মধ্যেই সীমিত থাকবে। বেশ। আচ্ছা, অনুশ্রী মণ্ডল, তোমার কথা বলার যে ধরন এটা একটু চেঞ্জ করবে। ইন্টারভিউতে নেগেটিভ মার্কিং হবে, ঠিক আছে? একদম স্পষ্ট ভাষায় একটু জোরে কথা বলবে ইন্টারভিউতে, এটা একটা স্বভাব। ওকে, তোমার উত্তরটাও সঠিক নয়। আর উম, যখন ক্লাসে টিচার পড়াচ্ছেন তখন যদি স্যার এরকম বলেন যে তুমি বাড়িতে যাও আমি শিখিয়ে দেবো, তাহলে স্যার সেখানে পুরো শিক্ষাটা তিনি মানে দিলেন না। তো যে বাচ্চাগুলো ওখান থেকে বুঝতে পারলো না, তারা তো সেটা না জানাই থেকে গেল তার কাছে। বেশ, ঠিক আছে, অনেকগুলো উত্তরই পেলাম। আবার প্রশ্নটা পড়ছি, বলছে হুইচ ইজ নট দ্য ফলোয়িং ইজ নট আ প্রিন্সিপাল অফ হেল্পিং পিপলস উইথ লার্নিং ডিফিকাল্টিস। যাদের শেখার কিছু ডিফিকাল্টিস রয়েছে, যারা সহজে বুঝতে পারেনি, সেই সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোন বিষয়টা সঠিক মেথড নয়? উত্তর হচ্ছে গিয়ে টিচার প্রোভাইডস হোম টিউশন, বাড়িতে পড়ানো, ঠিক আছে? এটা কারণ হচ্ছে লার্নিং ডিফিকাল্টিস একটি স্টুডেন্টের ছিল ক্লাসে বা 5টা স্টুডেন্টের ছিল। ইন জেনারেল শিক্ষা, পুরো গোটা ক্লাসকেই শিক্ষা দেওয়ার জন্য তিনি নিযুক্ত হয়েছেন। 5 জন স্টুডেন্টের যদি পার্টিকুলার তার শিক্ষা গ্রহণ করতে অসুবিধা হয়, তার জন্য কোন মেথড প্রচলিত আছে? রেমিডিয়াল টিচিং। তাহলে হ্যাঁ স্যার, রেমিডিয়াল টিচিং প্রচলিত একটি শিক্ষা ব্যবস্থা, টিচার সেটা না করে তাকে বাড়িতে ডেকে নিচ্ছে, তাহলে এটা তো সঠিক মেথড হতেই পারে না। তাই তোমাদের উত্তর কি ছিল? যে স্যার, নিয়ম অনুসারে রেমিডিয়াল টিচিং অলরেডি প্রোভাইডেড, তাহলে কেন সে বাড়িতে ডাকবে? তাহলে এটা প্রথমত ইললিগাল, আর দ্বিতীয়ত এটা সঠিক পদ্ধতিই নয়, ঠিক আছে? আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে ফেললাম। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার রেমেডিয়াল টিচিংটা একটু বললে ভালো হতো আর কি। রেমিডিয়াল টিচিং বললে মানে? রেমেডিয়াল টিচিংটা একটু বলুন। রেমিডিয়াল টিচিং নিয়ে গোটা একটা ক্লাস হয়েছে, তুমি বোধহয় দেখোনি। আমাদের ভিডিও দেওয়া আছে গ্রুপে, দেখে নাও। রেমিডিয়াল টিচিং হচ্ছে গিয়ে কোনো স্টুডেন্ট যদি ক্লাসে পিছিয়ে পড়ে, সেই স্টুডেন্টকে পুনরায় ক্লাসের শেষে অথবা অফ পিরিয়ডে শেখানোর যে পদ্ধতি, তাকে আমরা রেমিডিয়াল টিচিং বলি। এর কারণ হচ্ছে তাকে যাতে শিখিয়ে উপযুক্ত করে তোলা যায় ক্লাসের, তাকে আমরা রেমিডিয়াল টিচিং বলি। আমাকে কি আদৌ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। এই নোটটা নিয়ে কারো অসুবিধা আছে আর? আজকে সত্যি নেটওয়ার্কে খুব ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, স্ক্রিন শেয়ারিং হয়েছে, দেখতে পাচ্ছ কিছু? একজন বলো একটু, দেখা যাচ্ছে? এবার স্ক্রিনে দেখতে পাচ্ছ?
হ্যাঁ, আমাকে দেখার দরকার নেই, স্ক্রিন তো দেখতে পাচ্ছ তো। ঠিক আছে, ওখানে খুব ডিস্টার্ব করছে মানে ওয়াইফাই, তো একদম ডিরেক্টলি ফোন থেকেই বলে দিচ্ছে এই উত্তরগুলো। ওকে, এটা মন দিয়ে বুঝে নাও। দেখো, প্রথম প্রশ্ন বলেছে দ্য পারপাস অফ লার্নিং ইজ, লার্নিং শেখার প্রথম উদ্দেশ্য কি আমাদের, যেটা শিখি তার উদ্দেশ্য হচ্ছে কি কমিউনিকেশন, অর্থাৎ আমরা যাতে বুঝতে পারি, বা কমিউনিকেশনই হচ্ছে কি মূল উদ্দেশ্য। সেকেন্ড প্রশ্ন আছে, দেখো ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ, এটাও পড়ানো হয়েছে, ফোনেটিক্স, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এর এর মিলিত রূপ হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, দেখো বলছে সোশ্যালিক্স, এই কথাটার মানেটা কি? এটা মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সোশ্যাল ভেরিয়েশন, ল্যাঙ্গুয়েজের বিভিন্ন যে সামাজিক ভেরিয়েশন রয়েছে, অর্থাৎ সামাজিক ভেরিয়েশন বলতে বিভিন্ন ধরনের রূপ। যেমন আমরা কথা বলি, বাংলা ভাষার মধ্যে অনেক ভেরিয়েশন আছে। যদি এখানে কেউ মেদিনীপুরে থেকে থাকো, তাহলে দেশে কি বলবে? এসো, বসো। আবার যদি কেউ বাংলাদেশ থেকে এসে থাকো, কি বলবে? আইসা বৈশা পড়ো। তাহলে এই যে বিভিন্ন ধরন রয়েছে এক একটা কথার মধ্যে, বাংলা ভাষার মধ্যে অনেক ভেরিয়েশন আছে, একে আমরা বলি সোশ্যালিক্স মিনস, মানে সোশ্যালিক্স এই কথাটা বলি, এর মানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের মধ্যে ভ্যারাইটি বা ভেরিয়েশন। শুনতে পাচ্ছ তো? বেশ, ঠিক আছে। এটার একটা রেকর্ডিং ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দেবো, এই অংশটা একটা রেকর্ডিং ক্লাস, একজন বলেছিল না আছে, হ্যাঁ এটা করা আছে, ইউটিউবের একটা লিঙ্কও দিয়ে দেবো, সেটা থেকে একটু এই ক্লাসটাও দেখে নিও। ঠিক আছে, আমি বেশ কয়েকটা বলে দিচ্ছি, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলে দিচ্ছি এখান থেকে, খুব সোজা ক্লাস, পুরো রেকর্ডিং ক্লাসটা আমি তোমাদেরকে দেবো এটার। দেখো প্রশ্ন নম্বর পরেরটা দেখো, ইম্পর্টেন্ট 8 নম্বর বলছে দ্য ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ ইন হিউম্যান লাইফ, একটা মানুষের জীবনে ল্যাঙ্গুয়েজটা কতটা ইম্পর্টেন্ট। উত্তর লেখা আছে দেখো, মেনিফোল্ড, মানে অনেক, মেনিফোল্ড মানে হচ্ছে কি বিভিন্ন দিকের, অর্থাৎ বিভিন্ন দিকের থেকেই মানুষের জীবনে এই ল্যাঙ্গুয়েজের খুব গুরুত্ব রয়েছে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ 9 কোশ্চেন নম্বর বলছে ল্যাঙ্গুয়েজ হ্যাজ আ ক্রস কালচারাল ভেরিয়েশন, ল্যাঙ্গুয়েজের একটা ক্রস কালচারাল ভেরিয়েশন, বিভিন্ন দিকের ভেরিয়েশন ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে। কালচারাল ভেরিয়েশন বলতে বিভিন্ন রকম, তুমি যেই ভাষায় কথা বলো, যারা সাঁওতাল তারা একটু অন্যরকম ভাবে বলবে, যারা অন্য জাতি তারা একটু অন্যরকম ভাবে বলবে, তার জন্য এটা একটা ল্যাঙ্গুয়েজের একটা ভার্সন রয়েছে বা ভেরিয়েশন রয়েছে। প্রশ্ন নম্বর 10 বলছে চাইল্ড লার্নস স্ট্যান্ডার্ড ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, বলেছে একটা বাচ্চা সব থেকে ভালো ল্যাঙ্গুয়েজের তার বিকাশ ঘটে বা স্ট্যান্ডার্ড ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ শিখতে পারে, উত্তরটা লেখাই আছে স্কুল। উত্তরটা আমাকে বলো কেন, স্কুল কেন? তাড়াতাড়ি বলো। বেশ, একটু নামটা বলো তোমার। সোনালি না? দেখেছো তুমি ক্লাসটা কত ভালোভাবে দেখেছো, এটার দ্বারা প্রমাণিত হলো। যাক, খুব ভালো। আর আগের ক্লাস বলা আছে ও ঠিক উত্তর বলেছে, কারণ ও ক্লাসটা দেখেছে বা ও ভালোভাবে রপ্ত করতে পেরেছে, খুব সুন্দর। তাহলে এটার কারণ হচ্ছে গিয়ে বিভিন্ন কালচার। নেক্সট বলছে L2 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি আমাদের দেশে? সেটা হচ্ছে গিয়ে ইংলিশ অবশ্যই। কোশ্চেন নাম্বার 13 বলছে ল্যাঙ্গুয়েজ ইজ হেল্পফুল কি জন্য? ন্যাশনাল ডেভেলপমেন্ট, দেশের উন্নতির জন্য। ঠিক আছে, পরের যে প্রশ্নগুলো আছে সবকটাই পারবে, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট আমি সে কটা একটু বলে দিচ্ছি, রেকর্ডিং ক্লাস এটা দেবো। বলছে ইন্ডিয়া কি? ভারতবর্ষ এটা জানো মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি, আমাদের দেশে বিভিন্ন ধরনের লিঙ্গুয়াল বা বিভিন্ন ধরনের ভাষাভাষী আমাদের দেশে রয়েছে। কোশ্চেন নাম্বার 22 ইম্পর্টেন্ট, বাদ বাকিগুলো সবই সোজা, পারবে এগুলো। বা 22 নম্বর বলেছে যে অ্যাকর্ডিং টু হলিডেস ল্যাঙ্গুয়েজ হ্যাজ, হলিডেস একজন হচ্ছে গিয়ে ভাষাবিদ, তার মত অনুসারে ল্যাঙ্গুয়েজের কি রয়েছে? বলছে 7 ইনিশিয়াল ফাংশন, 7খানা ফাংশন রয়েছে বা 7খানা কার্যকারিতা রয়েছে ভাষার। এটা মুখস্থ করে নাও, হলিডেস এর মতবাদ অনুসারে 7টা কার্যকারিতা রয়েছে ভাষা শেখার ক্ষেত্রে। বলছে ইএলটির ফুল ফর্ম কি? কোশ্চেন নাম্বার 23 ল্যাঙ্গুয়েজ লার্নিং টিচিং, মুখস্থ করে নেবে, অন্য কোনো উপায় নেই। কোশ্চেন নাম্বার 24 এটা বোঝাতে হবে, দেখো কি বলেছে দ্য ক্রিয়েশনস অফ আ ওয়ার্ল্ড অফ ওয়ানস ওন ইমপ্লাইজ হুইচ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, বলেছে কোনো একজন মানুষ যদি মনে করে যে সারা পৃথিবীতেই তার নিজের, তাহলে এটা ভাষার কোন ক্ষেত্র থেকে সে এটা ভাবে? এটা হচ্ছে গিয়ে ভাষার ইমাজিনেটিভ ফাংশন। ভাষার একটা ফাংশন হচ্ছে কি ইমাজিনেটিভ, কল্পনা প্রবণ। ভাষা মানুষকে কল্পনা প্রবণ হতে সাহায্য করে, ভাষা না শিখলে মানুষ কল্পনা প্রবণ হতে পারে না। তাহলে ইমাজিনেটিভ ফাংশন ইজ অলসো আ ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ, ভাষা শিক্ষার একটা অন্যতম ফাংশন। কোশ্চেন নাম্বার 25
ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে ল্যাঙ্গুয়েজ ইজ আ সাইন ল্যাঙ্গুয়েজ ইজ এ কম্পোনেন্ট অফ নন ভার্বাল সাইন ল্যাঙ্গুয়েজ বা যারা কথা বলতে পারে না তাদের জন্য যে ল্যাঙ্গুয়েজ তারা আকার ইঙ্গিতে বোঝায় একে আমরা বলি সাইন ল্যাঙ্গুয়েজ। সাইন ল্যাঙ্গুয়েজ একটা কম্পোনেন্ট কিসের? ইটস আ নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ। ভার্বাল মানে যেখানে আওয়াজ হবে, নন ভার্বাল মানে যেখানে আওয়াজ হবে না। তাই জন্য একে আমরা বলি নন ভার্বাল ল্যাঙ্গুয়েজ। এবং সাইন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, সাইন হচ্ছে একটা ভাষা। তার কারণ কি? তার কারণ হচ্ছে একটাই যে এই ভাষারও কিন্তু সমান গ্রামার রয়েছে, অর্থাৎ এখানেও শিখতে হয়। ঠিক আছে? আশা করি এতগুলো প্রশ্ন সব করে বোঝাতে সক্ষম হলাম। তোমাদের স্যার 24 আর একটু বলে দিন। 24 এর প্রশ্নটা বলেছে যে ধরো সারা পৃথিবী তুমি মনে করলে সারা পৃথিবীটাই তোমার, তাহলে এটা কোন ভাষার কোন ক্ষেত্র বা কোন ফাংশন বা কোন কার্যকারিতা থেকে তুমি শিখলে? বাচ্চার একটি কার্যকারিতা হচ্ছে ইমাজিনেটিভ ক্যাপাসিটি। তুমি যদি ভাষায় ভালো জ্ঞান অর্জন করতে পারো তোমার ইমাজিনেটিভ পাওয়ার, কাল্পনিক কল্পনা শক্তি অনেক পরিমাণে বেড়ে যাবে। তার জন্য যারা লেখক লেখিকা হয় তারা অনেক পড়াশোনা করে, বিভিন্ন ধরনের বই পড়াশোনা করে, কারণ বিভিন্ন ধরনের বই পড়াশোনা করা মানেই তার মধ্যে ইমাজিনেটিভ পাওয়ার বা কাল্পনিক শক্তি অনেক পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে? এর জন্য লিখতে গেলে কিছু পড়াশোনা করতে হয়। তাই একে আমরা ভাষার ল্যাঙ্গুয়েজ ইমাজিনেটিভ ফাংশন হিসেবে গণ্য করি। ওকে, আজকের প্রশ্নগুলো সবকটাই ভীষণ ইম্পর্টেন্ট। আশা করি প্রত্যেককে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাতে পেরেছি। আজকে এই প্রশ্নগুলো মুখস্থ করে নাও, যাদের সিটের পরীক্ষা আছে 21 তারিখ বা 16 তারিখে বা এরপরে তারা এখান থেকে প্রশ্ন কমন পাবেই। ভালো করে একটু পড়াশোনা করে যাও এবং সামনে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। তোমাদের এই টেট পরীক্ষার জন্য যত রকমের সাহায্য দরকার আমি পাশে আছি বলতে পারি। ঠিক আছে? আজকের মতো ক্লাস কিন্তু এখানে শেষ করতে হবে। আমি দুটো ক্লাসের রেকর্ডিং দিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নিন। ঠিক আছে? টাটা, বাই।